শরীফ আমার পিছনে অনেক দিন ধরে ঘুরঘুর করছে আমসত্ত্বা বানাবে। এক কার্টুন আম নিয়ে এসেছে, এই আম দিয়ে আমসত্ত্বা করবে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করবে। আমার পিছনে ঘুরতে ঘুরতে আমি তো এক আলসেমি করতে করতে আজকে না কালকে, কালকে না পরশু বলতে বলতে দেখুন কাঁচা আমগুলো পেকে গেছে। শরীফ তাই বিরক্ত হয়ে বলছে, আন্টি আজকে আমি নিয়ে বসলাম, আমি সব কুচিয়ে দিচ্ছি, আমি সব রেডি করে দিচ্ছি, আপনি জাস্ট আমাকে ইনস্ট্রাকশন দিবেন আর আমি বানাবো। যে কথা সেই কাজ, ও সব কিছু গুছিয়ে রেডি করে ও নিজেই দাঁড়ালো, সব কিছু নিজেই করলো, আমি ওকে বলছিলাম আর ও করছিল সব কিছু। আসলে এত গরম পড়েছে ইদানিং, গরমের যন্ত্রণায় কিচেনে কোনো কিছু করতে আর সেটা শ্যুট করতে মনই চায় না। তাও তো কি গরম বলে কি রান্না বান্না করি না, অবশ্যই করি, কিন্তু শ্যুট করা, ওইভাবে টাইম দেওয়া, ওইটা খুব বেশি টাইমের ব্যাপার স্যাপার হয়ে যায়, খুব কষ্টকর হয়ে যায়। কোনো রকমের রান্নাঘরে ঢুকে কিভাবে রান্না শেষ করে রান্নাঘর থেকে কতক্ষণে বের হব, সেই চিন্তাটাই মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে। এই যে দেখেছো, এখানে আমরা একটা কড়াইয়ের মধ্যে কিছু পানি দিয়েছি আর কুচানো আমগুলো দিয়ে কতক্ষণ সিদ্ধ করছিলাম নেড়ে চেড়ে। যখন ভালো মতো বলক উঠেছে তখন একটু আমরা খুরচুন দিয়ে ধরে ধরে দেখছিলাম যে কতখানি সফট হয়েছে। এটা একদম যখন মোটামুটিভাবে নরম হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নিব। ফেসবুকে সবাই দেখি ঢুকলে দেখা যায় যে কাঁচা আমের আমসত্ত্ব বানাইতেছে। আন্টিরে প্রতিদিনই কই বানাই না, আজকে আর কি আমরা শুরু করছি। দেখেন কিভাবে বানাই, পাশে থাকেন। এতক্ষণ জাল দিয়ে হয়েছে না সিদ্ধ হয়েছে আর না ব্লেন্ডার করার লেগে। দেখেন কি কবিরাজটা করি, কবিরাজি। গরম একবারে দিন যাবো না, দুইবারে দিন। কি কবিরাজিটা যে করে দেখুন আপনারা, কবিরাজিটা করতে যে একটা অঘটন ঘটিয়ে ফেলেছিল, দিয়েছিলাম একটা বকা, মেজাজটা এত গরম হয়েছিল, বকা খেয়ে পরে বাকি কাজ শুরু করলো। সিদ্ধ করার পরে ব্লেন্ডার করা শেষ, হালকা হালকা আর কি সত্য আছে, এর লেগে আমরা চাইলা নিব। শান্তি নানু নাই, সেই জন্য আর কি আমি ভিডিও করতেছি, নাহলে তো শান্তি নানু বেড়াইতে গেছে আবার 5-6 দিন পর। আমার চাইলা নেব। চালা ব্লেন্ডার করার পরে চাকনি দিয়ে চালা হয়েছে, দেন কি সুন্দর হয়েছে, দানা দানা নাই। হঠাৎ দেখি মিথুন দাদা ওর গাছের এক ফানি কলা আমাদের জন্য নিয়ে এসেছে। ওর গাছের কলাগুলো সত্যি এত মজা হয়, এর আগের বারও একবার নিয়ে এসেছিল, খেয়ে খুব মজা বলেছিলাম। এবার কতগুলো কলা একসাথে নিয়ে এসেছে, এগুলো পাকিয়ে খাবো, পাকলে খুবই সুস্বাদু হয়। যদি সম্ভব হয় পাকা অবস্থায় কলাগুলো কীরকম হয়েছে এবং খেতে কেমন তোমাদের সাথে দেখাবো। আর এই যে দেখো এক বেগ কচু নিয়ে এসেছে আমাদের জন্য, কচুটা তাজা তাজা ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে হবে। এখন চুলায় রাখা আমসত্ত্বর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। এটা যেহেতু টক আম দিয়ে করেছি, একটু টক ঝাল মিষ্টি রাখা ট্রাই করব। দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো, দিচ্ছি বিট লবণ, সেই সাথে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে ফ্রুট কালার, এটা হচ্ছে অপশনাল। আমার কাছে কাঁচা আমের যেহেতু আমসত্ত্বা বানাচ্ছে, এখানে এই গ্রিন কালার ফ্রুট কালারটা ইউজ করলে কালারটা অনেক নাইস আসে, আর নতুবা ইয়েলিশ কালারই আসে অ্যাজ ওয়েজাল, যেটা পাকা আমের আমসত্ত্ব করা হয় ওই কালারই চলে আসে আর কি। তাই এখানে আমি ফ্রুট কালার ইউজ করলাম। ফ্রুট কালারটা কিন্তু একটু পরিমাণে বেশি লাগে, আমি বানাতে গিয়ে যেটা দেখলাম, একটু বেশি দিলে কালারটা প্রপারভাবে গ্রিন কালার আসে আর কি। আর এই যে এখানে পাত্রটি নিয়ে নিয়েছি, এই ট্রেটের মধ্যে আগে থেকে একটু সরিষার তেল মেখে নিয়েছি, যেই সরিষার তেলটা দিয়ে রাখলে তোমরা জানো যখন শুকিয়ে যাবে তখন আমসত্ত্বটা উঠাতে গেলে আর লেগে লেগে যাবে না আর কি। শরীফ চলে গিয়েছিল একটু কাজে, তাই একা একা আমার এক হাতে ফোন, এক হাতে এর গরম পাতিলটা নিয়ে ঢেলে একটু কষ্টই হয়ে যাচ্ছিল ম্যানেজ করতে। একটি পাত্রে দেওয়া শেষ হলে আরও কিছু ছিল অবশিষ্ট, এই অবশিষ্ট আরেকটি পাত্রে নিয়ে নিয়েছে, ওইটাও এক হাতে আমি করছিলাম, এক হাতে ফোন আর এক হাতে এরকম নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করছিলাম, এই জন্য একটু বাঁকাতেরা হয়েছে। যাই হোক, এর মধ্যে শরীফ চলে আসছে, এই যে শরীফের হাতে দুইটা ধরিয়ে দিয়েছি, আর একটু ছিল ফ্রিজের মধ্যে ঢেলে দিয়েছি। রান্নাঘর থেকে বের হয়ে ডাইনিংয়ে আসতেই দেখি আমাদের এক ভাই রাজশাহী থেকে আমার জন্য সেই ভাইরাল কালাভুনা বা ভাজা মাংস যেটা বলে ওইটা নিয়ে এসেছে, আর নন্দিনী থেকে দই নিয়ে এসেছে। দইটা আসলে এত মজা ছিল, আমি মিষ্টি দই একটু কম খাই, বাট এই মিষ্টি দই হলেও মানে এত মজা ছিল, একটু ডিফারেন্ট টেস্ট ছিল। আর এই কালাভুনা বা
এই ভাজা মাংস দেখে আর লোভ সামলাতে পারিনি। মাগরিবের ওয়াক্তে 1 প্লেট ভাত নিয়ে বসে গেছি মাংসটা দিয়ে খাবো। তৎক্ষণাৎ খেলে যে মজাটা পাওয়া যাবে পরে কিন্তু আর এই টেস্টটা পাওয়া যাবে না। তাই দেরি না করে প্লেটে ভাত নিয়ে বসে গেছে। আমার ছেলেও আমার পাশে থেকে দাঁড়িয়ে আছে, সেও ওয়েট করছে, সেও নাকি আমার সাথে খাবে। যাই হোক, এই যে নিয়ে নিচ্ছি। মাংসটা দেখতে মনে হচ্ছে শক্ত, আসলে কিন্তু শক্ত শক্ত ছিল না, অনেক ভাজা ভাজা হয়েছে, কিন্তু মাংসের ভিতরে কিন্তু সফটনেস ছিল। এই যে মাংস নিয়ে নিয়েছি, আর আমি এখন একটু তেল নিয়ে নিব। এটা তেলের উপরে রান্না করা, আর এই তেলটাই হচ্ছে মেন মজা। তুমি তেলটা নিবে, তেল দিয়ে ভাত মাখবে, আর মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে নলার ভিতরে ঢুকে ঢুকে খাবে। আমি যখন মাংস নিয়েছিলাম তখন আমি কোরবানির ভাইবসটা পাচ্ছিলাম। কোরবানির মাংসের সময় মাংস রান্না করার সময় ভাজতে ভাজতে যে একটা অ্যারোমা আসে না, ওই অ্যারোমাটা আমি এখানে পাচ্ছিলাম। ওরা তো অনেক বিশাল বড় পাতিলে অনেকগুলো মাংস একসাথে রান্না করে, এই জন্য ওদের টেস্ট আসলে ডিফারেন্ট হয়। যাই হোক, ঢাকায় বসে রাজশাহীর খাবার খাচ্ছে, এটাই অনেক বড় কিছু না? দুনিয়াটা এখন কত সহজ হয়ে গেছে, মানুষ জায়গায় বসে থেকে বিভিন্ন জেলা বিভিন্ন জায়গার খাবার উপভোগ করতে পারে। এই যে ভাতটা মাখছি, মাংসটা দেখেছো তোমরা, নিশ্চয় বুঝেছো কতটা সফট, আমি তোমাদের দেখিয়েছি। আর খেয়ে বলছি খুবই মজা ছিল, আসলে খুব মজা ছিল। আর যাই হোক, 2 ভাই আমাকে সেদিন অনেক গিফট দিয়েছে, অনেক খাবার এনেছে, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর এই যে বন্ধুরা, কলার ফানি দেখিয়েছিলাম না তোমাদের, কাঁচা কলার ফানি বলেছিলাম না পাকা পর্যন্ত যদি সম্ভব হয় তোমাদের দেখাবো। এই কলা পাকার জন্য আমি ভিডিও দিতে একটু লেট করেছি, 2 দিন হয়ে গেছে। 2 দিন পরে কলাগুলো পেকেছে, পরে শরীফ আলাদা আলাদা করে জোড়া জোড়া ছুটা ছিল, আমার যাকে দিব এবং ননাসকে দিব, আর আমরা খাবো, এভাবে আলাদা করছে। আমরা মোটামুটি ওইখান ফানি থেকে এক খাওয়া হয়ে গেছে, 1 পার্ট খাওয়া হয়ে গেছে। আজকের মতো আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো।